বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে জায়গায় অবস্থান করতেছো ভালো আছো, সুস্থ আছো, সরকারের যে বিধিনিষেধ সেগুলো মেনে চলতেছো। করোনার দ্বিতীয় পর্যায় চলতেছে আমাদের, এখন তৃতীয় ফেজ। এখন করোনার প্রাদুর্ভাব বেড়েই চলেছে। এর জন্য আমাদেরকে বেশি সচেতন থাকতে হবে, সবসময় মাস্ক পরিধান করতে হবে, ঘন ঘন হাত ধৌত করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। আমাদের আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ সাইদুর রহমান, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান, ঢাকা কলেজ, ঢাকা। আজকে পাঠ অনার্স সেকেন্ড স্টুডেন্টদের সাথে আমরা আজকে লাইফ সাইকেল অফ রিক্সার জীবন চক্র নিয়ে আলোচনা করব। রিক্সার জীবন চক্র নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা রিক্সার জনন প্রক্রিয়া, যৌন জনন নিয়ে আলোচনা করেছিলাম। ওই জায়গায় আমরা অ্যান্থিরিডিয়াম এবং আর্কিগোনিয়াম, অ্যান্থিরিডিয়ামের বিকাশ এবং আর্কিগোনিয়ামের বিকাশ, শুক্রাণু এবং ডিম্বাণু তৈরির প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম, নিষেক প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে আমাদের ব্রোন এবং স্পোরোফাইটের বিকাশ নিয়ে আলোচনা করেছিলাম। তারপর হচ্ছে পরিণত একটি রিক্সের স্পোরোফাইট বা ক্যাপসুলের গঠন নিয়ে আলোচনা করেছিল। এই পর্যন্ত আমরা শেষ করতে পেরেছিলাম আমাদের স্পোর বিস্ফোরণ এবং নিগ্রমন। এই অংশটি নিয়ে আলোচনা করা হয়নি। এই অংশ শেষ করে আমরা রিক্সিয়ার জীবন চক্র নিয়ে আলোচনা করব। স্পোর বিস্ফোরণ বা নিগ্রমন কোন যান্ত্রিক প্রক্রিয়া রিক্সিয়ার স্পোরের নিগ্রমন বা বিস্ফোরণ ঘটে না। স্পোর মাতৃকোষের মায়োটিক বিভাজনের মাধ্যমে স্পোর সৃষ্টি হওয়ার সময় পূর্বেই স্পোরগোনিয়াম বা ক্যাপসুলার জ্যাকেট স্তরটি ভেঙে যায় বা বিলুপ্ত হয়ে যায়। কি বললাম? স্পোর মাতৃকোষ মায়োটিক বিভাজনের মাধ্যমে স্পোর সৃষ্টি হওয়ার পূর্বেই স্পোরগোনিয়াম বা ক্যাপসুলার জ্যাকেট স্তরটি ভেঙে যায়। এরপর ক্লিপটায় অন্তঃস্তরটি ভেঙে যায়। এরপর ক্লিপটার অন্তঃস্তরটি এবং ক্লিপটা অন্তঃস্তরটাও ভেঙে যায়। ক্লিপটার বহিস্তর দ্বারা সৃষ্ট গর্তে স্পোরগুলো স্বাধীনভাবে অবস্থান করে। ক্লিপটার বহিস্তর দ্বারা সৃষ্ট গর্তে স্পোরগুলো কি স্বাধীনভাবে অবস্থান করে। ক্লিপটার বহিস্তর এবং থ্যালাসের পচন বা ভাঙ্গনের মাধ্যমে স্পোরের নির্গমন ঘটে। কি বললাম? ক্লিপটার বহিস্তর এবং থ্যালাসের পচন বা ভাঙ্গনের মধ্যে স্পোরের নির্গমন ঘটে। শুষ্ক ঋতুতে থ্যালাস সাধারণত কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। এই সময় স্পোর মাটিতে বেঁচে থাকে। এবং অনুকূল পরিবেশে অঙ্কুরিত নতুন গেমেটোফাইটিক উদ্ভিদ সৃষ্টি হয়। শুষ্ক ঋতুতে কি হয়? থ্যালাস ধ্বংস হয়ে যায়, কিন্তু স্পোরগুলো কি মাটিতে বেঁচে থাকে এবং অনুকূল পরিবেশে কি অঙ্কুরিত হয়ে নতুন গেমেটোফাইটিক উদ্ভিদ সৃষ্টি করে। এই গেল কি স্পোর বিস্ফোরণ বা নিগ্রমন প্রক্রিয়া। স্পোর বা বিস্ফোরণ বা নিগ্রমন প্রক্রিয়া যে জিনিসটা জানতে পারলাম সেটা হলো কি ক্লেপ্টার বহিস্তর এবং থ্যালাসের পচনের মাধ্যমে কি স্পোরের নির্গমন ঘটে। এটা কোনো যান্ত্রিক প্রক্রিয়া না। তারপর স্পোরের গঠন। রিক্সিয়ার মায়োস্পোর পিরামিড। রিক্সিয়ার যে মায়োস্পোর সেটা হচ্ছে পিরামিড আকৃতি। স্পোর কোষের অভ্যন্তরে অল্প সাইটোপ্লাজম সহ একটি ক্ষুদ্র হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে। কি বললাম? স্পোর কোষের অভ্যন্তরে অল্প সাইটোপ্লাজমের পরিমাণ খুবই কম, একটি ক্ষুদ্র হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে। এতে সঞ্চিত খাদ্য হিসাবে
তৈল অবস্থান করে, তৈলবিন্দু অবস্থান করে। স্পোরের প্রাচীর বা স্পোরোডাম, স্পোরের প্রাচীর বা স্পোরোডাম পুরু এবং কালো বর্ণের এবং অলঙ্করণ যুক্ত। অলঙ্করণ প্রজাতি ভেদে পার্থক্য এবং প্রজাতি শনাক্তকরণে সহায়তা করে। স্পোরোডামে সাধারণত দুটি প্রাচীর থাকে, একটা হচ্ছে অন্তঃস্তর আর একটা হচ্ছে বহিঃস্তর। একটা হচ্ছে এক্সাইন আর একটা হচ্ছে ইনটাইন। ইনটাইন হচ্ছে অন্তঃস্তর, এক্সাইন হচ্ছে বহিঃস্তর। অন্তঃস্তরটি পাতলা, অন্তঃস্তরটি ভিতরের স্তরটি পাতলা, সমসত্ব এবং পেকটোজ এবং সেলুলোজ দ্বারা গঠিত। অন্তঃস্তরটা কি? পাতলা, সমসত্ব, পেকটোজ এবং সেলুলোজ দ্বারা গঠিত। বহিঃস্তরটি বেশ পুরু এবং পচনরোধী, স্পোরোলেনিন থাকে। বহিঃস্তরটা বেশ পুরু এবং পচনরোধী, পচন রোধ করতে স্পোরোলেনিন থাকে। এই স্তরটি উঁচু নিচু বা সামান্য কণ্টকিত হতে পারে। এই স্তরটি উঁচু নিচু বা সামান্য কণ্টকিত হতে পারে। এখন তো এই যে ডিপ্লয়েড নিউক্লিয়াস, তারপরে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, তারপর স্পোরটেট্রাট, স্পোরটেট্রাট, তারপরে হয়েছে দেখো এই যে বহিঃস্তরটি কি হলো, বহিঃস্তরটি বললাম কি পুরু এবং কি এতে পচন এবং কি এই স্তরটি উঁচু নিচু এবং সামান্য কণ্টকিত। এই যে তারপর হচ্ছে একটি স্পোর। স্পোরের অঙ্কুরোদ্গম এবং গ্যামেটোফাইটের উদ্ভব। স্পোরের অঙ্কুরোদ্গমটা কিভাবে ঘটে? স্পোরের অঙ্কুরোদ্গম এবং গ্যামেটোফাইটের উদ্ভব। স্পোর গ্যামেটোফাইটের প্রথম কোষ। স্পোর হচ্ছে কি? গ্যামেটোফাইটের প্রথম কোষ। আমরা সাধারণত জানি কি রিক্স হচ্ছে গ্যামেটোফাইটিক উদ্ভিদ। স্পোর গ্যামেটোফাইটের প্রথম কোষ অনুকূল পরিবেশে স্পোর, অনুকূল পরিবেশে স্পোরের জনন ছিদ্র, অনুকূল পরিবেশে স্পোরের যে জনন ছিদ্র বা জার্ম পোর্ট দিয়ে জনন নালিকা, জার্ম টিউব বেরিয়ে আসে। অনুকূল পরিবেশে স্পোরের জনন ছিদ্র দিয়ে কি জনন নালিকা বেরিয়ে আসে। জনন নালিকা সাধারণত দ্রুত বৃদ্ধি পেয়ে, জনন নালিকা সাধারণত কি দ্রুত বৃদ্ধি পেয়ে লম্বা এবং গদাকার, লম্বা এবং গদাকার হয়। তবে কোন কোন প্রজাতিতে নালিকা খাটো ও মোটা, কোন কোন প্রজাতিতে কি নালিকাটা খাটো এবং মোটা হয়। নালিকার প্রান্ত স্ফীত হয়, নালিকার প্রান্ত স্ফীত হন। অধিকাংশ প্রোটোপ্লাজম এবং স্ফীত প্রান্তে চলে, অধিকাংশ স্ফীত প্রান্তে চলে আসে এবং একটি প্রস্থপ্রাচীর দ্বারা পৃথক এবং একটি প্রস্থপ্রাচীর দ্বারা পৃথক থাকে। প্রান্তের স্ফীত ও ঘন সাইটোপ্লাজম যুক্ত কোষটি পর্যায়ক্রমে অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্যে বিভক্ত হয়ে প্রথমে আটকোষী গ্যামেটোফাইট সৃষ্টি করে, আটকোষী গ্যামেটোফাইট সৃষ্টি হয়। এই গ্যামেটোফাইটের মুক্ত প্রান্তের, এই গ্যামেটোফাইটের মুক্ত প্রান্তের 4টি কোষের একটি শীর্ষ বাজক কোষ হিসাবে ডানে ও বামে দুই তলে বিভাজনের মাধ্যমে অপরিণত গ্যামেটোফাইট উৎপন্ন করে। এই গ্যামেটোফাইটের শীর্ষ বাজক কোষটি পরবর্তীতে শীঘ্রই আড়াআড়ি ভাবে এক সারি শীর্ষ বাজক কোষে আবির্ভাব ঘটে। পরবর্তী সময়ে এই শীর্ষ বাজক কোষগুলোর মাধ্যমে, পরবর্তী সময়ে এই শীর্ষ বাজক কোষগুলোর মাধ্যমে থ্যালাসের বৃদ্ধি ঘটে। আটকোষীয় প্রাথমিক গ্যামেটোফাইট, আটকোষীয় প্রাথমিক গ্যামেটোফাইট সৃষ্টির সময় জনন নালিকার পিছনের অংশের গোড়ার ক্ষণস্থায়ী প্রাথমিক রাইজয়েট উৎপন্ন হয়। আর আটকোষীয় প্রাথমিক গ্যামেটোফাইটের নিচের 4টি কোষ 2 থেকে 3 বার বিভাজিত হয় এবং লম্বা হয়ে থ্যালাসের নিচের অংশ সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে কথাটুকু বললাম, এই চিত্রটার মাধ্যমে তোমরা একটু ক্লিয়ার হবে। আটকোষীয় প্রাথমিক গ্যামেটোফাইট সৃষ্টি হয় জনন নালিকার পিছনের অংশ গোড়ায় ক্ষণস্থায়ী প্রাথমিক রাইজয়েট। আর আটকোষীয় প্রাথমিক গ্যামেটোফাইটের নিচের 4টি কোষ 2-3 বার বিভাজিত এবার লম্বা গোলাকার নিচের অংশ সৃষ্টি করে। এইটা স্পোর। তারপরে জার্ম টিউব তৈরি করছে, জার্ম টিউব একটু লম্বা গদাকার হয়েছে, এক্সপোর বা এক্সাইন তৈরি হয়েছে, এক্সপোর বা এক্সাইন। তারপরে রাইজয়েট এবং শীর্ষকোষ থ্যালাস, রাইজয়েট, নতুন গ্যামেটোফাইট সৃষ্টি। এখন দেখো গ্যামেটোফাইটের ক্রোমোজোম সংখ্যা, গ্যামেটোফাইট হ্যাপ্লয়েড এবং অধিক সংখ্যক প্রজাতির গ্যামেটোফাইটের ক্রোমোজোম সংখ্যায়, গ্যামেটোফাইট হচ্ছে হ্যাপ্লয়েড, ওদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে n এবং অধিকাংশ প্রজাতির গ্যামেটোফাইটের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 8টি। কিছু প্রজাতি ভিন্ন আছে, যেমন 9টি, n9টি আছে। যেমন কিছু প্রজাতিতে গ্যামেটোফাইট বা ক্রোমোজোম সংখ্যা 9টি, যেমন রিক্সিয়া অস্টিনিতে, তারপর রিক্সিয়া ক্যালিফোর্নিকা, এই 2টা প্রজাতিতে তোমার কি গ্যামেটোফাইটের ক্রোমোজোম সংখ্যা আছে 9টা। আবার রিক্সিয়া ডোনেলি
রিক্সিয়া কোর্সিয়াটা এবং রিক্সিয়া মেলানোস্পোরাতে আছে গ্যামেটোফাইটিক ক্রোমোজোম সংখ্যা আছে 16টি। রিক্সিয়াতে ক্রোমোজোম সংখ্যা আছে 16টি। এই যে আমরা বললাম রিক্সিয়া ডোনেলি, রিক্সিয়া কোর্সিয়াটা, রিক্সিয়া মেলানোস্পোরা। আবার রিক্সিয়া গ্যাঞ্জেটিকাতে ক্রোমোজোম সংখ্যা 40টি। এরা সব হইছে কি পলিপ্লয়েড, পলিপ্লয়েড। রিক্সিয়ার জীবনচক্র বা জুনুক্রম, রিক্সিয়ার জীবনচক্র বা জুনুক্রমের ক্ষেত্রে আমরা যদি একটু সহজ ভাষায় বলি, আমরা সাধারণত জীবনচক্র বলতে কি বুঝি? জীবনচক্র বলতে কোন জীবের জন্মের অবস্থা থেকে ধীরে ধীরে বৃদ্ধি, প্রজনন প্রভৃত পর্যায় অতিক্রম করে পুনরায় ওই অবস্থায় পুনর্জন্ম দেওয়ার যে চক্রীয় ধারা, তাকে আমরা বলি জীবন চক্র বা লাইফ সাইকেল। আর জুনুক্রম হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশন। জুনুক্রম হচ্ছে জীবনচক্র সম্পাদনের জন্য একই জীবনে গ্যামেটোফাইটিক দশা এবং স্পোরোফাইটিক দশা, ডিপ্লয়েড দশা এবং হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশা, পর্যায়ক্রমিক যে আবর্তন, তাকে আমরা বলে থাকি জুনুক্রম। কোন জীবের জীবন দশায় বা একই জীবনে গ্যামেটোফাইটিক দশা বা হ্যাপ্লয়েড দশা এবং স্পোরোফাইটিক দশা বা ডিপ্লয়েড দশা, পর্যায়ক্রমিক যে আবর্তন, তাদের কি বলতেছি আমরা জুনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন। রিক্সিয়ার গ্যামেটোফাইট হচ্ছে দ্যাগ্র শাখান্বিত, থ্যালাস হচ্ছে বিষম পৃষ্ঠতল, উপরে নিচে দেখতে একই রকম না, যা জীবনচক্রের প্রধান এবং স্থায়ী উদ্ভিদ। গ্যামেটোফাইট হচ্ছে জীবনচক্রের প্রধান এবং স্থায়ী উদ্ভিদ। গ্যামেটোফাইট সহবাসী থাকতে পারে, ভিন্নবাসীও থাকতে পারে। সহবাসী বলি সাধারণত আমরা যেটা বুঝি অ্যান্থিরিডিয়াম, পুংদানি এবং আর্কিগোনিয়াম স্ত্রীদানি একই থ্যালাসে উৎপন্ন হয়। সহবাসী হলে একই থ্যালাসে পুংদানি এবং স্ত্রীদানি উৎপন্ন হয়। আর ভিন্নবাসী ক্ষেত্রে অ্যান্থিরিডিয়াম, পুংদানি এবং আর্কিগোনিয়াম ভিন্ন ভিন্ন উদ্ভিদে বা ভিন্ন ভিন্ন থ্যালাসে উৎপন্ন হয়। কারণ রিক্সিয়াতে সহবাসীও আছে, ভিন্নবাসীও আছে। সহবাসীর পরিমাণ বেশি আর ভিন্নবাসীর পরিমাণ খুবই কম। জননাঙ্গ থ্যালাসের, ওদের যে জননাঙ্গ, এটা থ্যালাসের উপরে পিঠে মধ্যশিরা অঞ্চলে, জননাঙ্গ থ্যালাসের পিঠে মধ্যশিরা অঞ্চলে এককভাবে প্রকোষ্ঠের মধ্যে সৃষ্টি হয়। মধ্যশিরার উপরে প্রকোষ্ঠ এককভাবে সৃষ্টি হয়। অ্যান্থিরিডিয়ামের মধ্যে শুক্রাণু মাতৃকোষ থেকে, অ্যান্থিরিডিয়ামের মধ্যে থাকে শুক্রাণু মাতৃকোষ থেকে দ্বিপ্লাজেলার সূত্রাকার শুক্রাণু উৎপন্ন হয়। আর ফ্লাক্স আকৃতি আর্কিগোনিয়ামের ব্যান্টারে ডিম্বাণু কোষের মধ্যে কি ডিম্বাণু উৎপন্ন হয়। আর্কিগোনিয়াম ব্যান্টারের ডিম্বাণু কোষের মধ্যে কি ডিম্বাণু উৎপন্ন হয়। আর্কিগোনিয়া যখন পরিণত হলে এর গিবানালী কোষসমূহ বিগলিত হয়ে, স্ত্রীদানি পরিণত হলে কি এর গিবানালী কোষসমূহ বিগলিত ডিম্বাণু পর্যন্ত একটি পিচ্ছিল নালীপথের সৃষ্টি হয়। এবং গিবার উপরে ঢাকনা খুলে, এবং গিবার উপরে যে ঢাকনা থাকে সেটা খুলে যায়। পরিণত অ্যান্থিরিডিয়াম থেকে শুক্রাণু মুক্ত হয়ে কি পানি বিন্দু সহায়তায় সাঁতার কেটে গিবানালীর মধ্যে ব্যান্টারে পৌঁছে একটি হ্যাপ্লয়েড শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়। একটি হ্যাপ্লয়েড শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়ে একটি ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি করে। হ্যাপ্লয়েড শুক্রাণু এবং হ্যাপ্লয়েড ডিম্বাণু, এই দুইটা শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলিত হয়, দুইটা হ্যাপ্লয়েড দশা মিলিত হইয়া কি হয়, ডিপ্লয়েড দশা আসে, ডিপ্লয়েড জাইগোটে উৎপন্ন হয়। এই একই বলতেছি আমরা নিঃস্ব। হ্যাপ্লয়েড শুক্রাণু এবং ডিম্বাণু দুইটা মিলিত হয়ে ডিপ্লয়েড দশা হয়, একই বলতেছি আমরা নিষেধ। আমরা যদি এই চিত্রটা একটু খেয়াল করলে আমরা যে জিনিসটা দেখতে পাই, ডিপ্লয়েড জাইগোট, এই মনে করো এই যে নিষেক প্রক্রিয়া আমাকে ডিপ্লয়েড কি স্প্রোফাইটিক পর্যায়ে বা স্প্রোফাইটিক জন্য বা 2n। এখন দেখো এই ডিপ্লয়েড জাইগোট স্প্রোফাইট জুনুর কি প্রথম কোষ, প্রথম কোষ। জাইগোট কোষ মায়োটিক বিভাজনে বিকাশ হয়। এই জাইগোট কোষ মায়োটিক
বিভাজন এবং বিকাশের মাধ্যমে আর্কিগোনিয়াম ব্যান্ডটার মধ্যে প্রথমে আর্কিগোনিয়ামের ব্যান্ডটার মধ্যে কি হয়, প্রথমে ভ্রূণ এবং পরে স্পোরোফাইট, প্রথমে ভ্রূণের দ্বিকোষী ভ্রূণ উৎপন্ন করে, তারপর চারকোষী ভ্রূণ, তারপর ভ্রূণ স্পোর, তারপর স্পোরোফাইট উৎপন্ন হয়। স্পোরোফাইট কেবল গোলাকার, স্পোরোফাইট কেবল গোলাকার, স্পোরোফাইট কেবল গোলাকার ক্যাপসুল থাকে, স্পোরোফাইট কেবল গোলাকার ক্যাপসুল থাকে, এতে ফুড বা সিটা থাকে। স্পোরোফাইট কেবল গোলাকার, ক্যাপসুল থাকে, এতে কি ফুড বা সিটা থাকে না। স্পোরোফাইট গ্যামেটোফাইট টিস্যুর মধ্যে আবদ্ধ হয়, স্পোরোফাইটটাকে গ্যামেটোফাইট টিস্যুর মধ্যে আবদ্ধ হয় এবং এর উপর পুষ্টি এবং বাসস্থানের সম্পূর্ণ নির্ভরশীল। স্পোরোফাইট গ্যামেটোফাইট টিস্যুর মধ্যে কি আবদ্ধ থাকে এবং গ্যামেটোফাইট টিস্যুর উপর কি সম্পূর্ণ নির্ভরশীল, পুষ্টি এবং বাসস্থানের উপর নির্ভরশীল। ক্যাপসুলের মধ্যে ডিপ্লয়েড স্পোর, এই যে ক্যাপসুলের মধ্যে কি ডিপ্লয়েড স্পোর মাতৃকোষ থেকে, ডিপ্লয়েড স্পোর মাতৃকোষ থেকে ডিপ্লয়েড মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন করে। এই যে ডিপ্লয়েড স্পোর মাতৃকোষ থেকে মায়োসিস প্রক্রিয়া কি হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন করে, স্পোর উৎপন্ন করে। এই পর্যন্ত ছিল আমার কি ডিপ্লয়েড দশা 2n। আর এই পরবর্তী যখন স্পোর মাতৃকোষ মিয়োসিস প্রক্রিয়া বিভক্ত কি হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন করে, মাতৃকোষ থেকে মায়োসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন করে। এই যে হ্যাপ্লয়েড স্পোর হচ্ছে গ্যামেটোফাইট, স্পোর আবার কি এই যে হ্যাপ্লয়েড, এই স্পোর হচ্ছে গ্যামেটোফাইটের প্রথম কোষ। আর ওই জায়গায় ডিপ্লয়েড জায়গোট ছিল স্পোরোফাইটের প্রথম কোষ। নিষেক প্রক্রিয়া যখন ডিপ্লয়েড ছিল তখন ছিল স্পোরোফাইটের প্রথম কোষ, আর এখন স্পোর হচ্ছে গ্যামেটোফাইটের প্রথম কোষ, হ্যাপ্লয়েড গ্যামেটোফাইটের প্রথম কোষ। এখন দেখো ক্যাপসুলের প্রাচীর এবং থ্যালাসের টিস্যুর পচন ভাঙ্গনের মাধ্যমে স্পোর পরিবেশে নির্গত। আমরা যখন স্পোর নির্গমনটা দেখেছিলাম কি থ্যালাসের পচন এবং কি ক্যাপসুলের প্রাচীর এর মাধ্যমে কি বাইরে নির্গত। অনুকূল পরিবেশে স্পোর অঙ্কুরিত হয়, বিকশিত পুনরায় গ্যামেটোফাইটে উৎপন্ন হয়। এই যে স্পোর, এই যে অঙ্কুরিত এই যে গ্যামেটোফাইট থ্যালাস, এই গ্যামেটোফাইট থ্যালাস কি আর্কিগোনিয়াম, অ্যান্থেরিডিয়াম। আর্কিগোনিয়ামের মধ্যে থাকে স্ত্রীদানি বা ডিম্বাণু, আর অ্যান্থেরিডিয়ামে থাকে পুংদানি বা শুক্রাণু। এই দুটো মিলনের পর আবার নিষেকের পর আবার জাইগোট অবস্থা। এইভাবে রিক্সার জীবনচক্র হ্যাপ্লয়েড গ্যামেটোফাইটিক জুনু, ওদের মূল বডি হচ্ছে হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট জুনু এবং ডিপ্লয়েড স্পোর জুনু পর্যায়ক্রমিক আবর্তন বা জুনুক্রম সংগঠিত হয়। যদি আমরা এই ফ্লোচিত্রটা দেখি, রিক্সিয়ার গ্যামেটোফাইটিক দশাটা দেখো, রিক্সিয়ার গ্যামেটোফাইটিক দশাটা কি দীর্ঘস্থায়ী, আর স্পোরোফাইটিক দশাটা হচ্ছে স্বল্পস্থায়ী। দীর্ঘ সময় নিয়ে কি আছে গ্যামেটোফাইটিক দশা, রিক্সিয়ার গ্যামেটোফাইটিক দশা হচ্ছে গ্যামেটোফাইটিক দশার মধ্যে কি আছে আর্কিগোনিয়াম এবং অ্যান্থেরিডিয়াম আছে, পুংদানি এবং স্ত্রীদানি আছে। আর্কিগোনিয়াম তৈরি করে ডিম্বাণু, আর অ্যান্থেরিডিয়াম পুংদানি তৈরি করে শুক্রাণু। এই ডিম্বাণু এবং শুক্রাণু এই দুইটাই হ্যাপ্লয়েড দশা। এই হ্যাপ্লয়েড দশা যখন মিলন ঘটলো নিষেক প্রক্রিয়া চলে আসলো জাইগোট মানে কি ডিপ্লয়েড দশা। স্পোরোফাইটিক দশায় স্পোরোফাইটিক দশায় প্রথম কোষ জাইগোট। এই জাইগোট থেকে তৈরি হলো ভ্রূণ থেকে তৈরি ক্যাপসুল বা স্পোর, এই জায়গায় পদ বা সিটা থাকে না। তারপরে স্পোর মাতৃকোষ থেকে আবার মিয়োসিস প্রক্রিয়ায় স্পোর তৈরি হবে, যেটা আবার আমার হচ্ছে কি হ্যাপ্লয়েড দশা। এই স্পোর অঙ্কুরিতম হয়ে কি হয় রিক্সিয়ার গ্যামেটোফাইট তৈরি করবে। রিক্সিয়ার গ্যামেটোফাইটের মধ্যে কি যে সহবাসী হলে অ্যান্থেরিডিয়াম এবং আর্কিগোনিয়াম তৈরি হবে একই সাথে, আর ভিন্ন ভিন্ন থ্যালাসে উৎপন্ন হবে। ডিম্বাণু শুক্রাণু আবার তৈরি হবে, ডিম্বাণু শুক্রাণুর পরে আবার নিষেক হবে, নিষেকের পরে আবার কি ডিপ্লয়েড দশা হবে। এই হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশা এই যে পর্যায়ক্রমিক আবর্তন তাকে আমরা বলতেছি জন্যক্রম। আমরা যদি রিক্সিয়ার সাধারণ বৈশিষ্ট্যগুলো একটু দেখি, রিক্সিয়ার দেওয়া হয়েছে অত্যন্ত সরল চ্যাপ্টা, বিষম পৃষ্ঠ, দ্যাঘ্র শাখান্বিত এবং সবুজ গ্যামেটোফাইটিক থ্যালাস। নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। থ্যালাসের নিচের পিঠে এককোষী মসৃণ ও অমসৃণ রাইজয়েড এবং বহুকোষী স্কেল থাকে। এককোষী থ্যালাসের নিচের পিঠে এককোষী মসৃণ এবং অমসৃণ এবং বহুকোষী স্কেল থাকে। তারপর থ্যালাসের প্রস্থে দুটি সুস্পষ্ট অঞ্চল, থ্যালাসের সেকশন করলে কি
দুটি সুস্পষ্ট অঞ্চল দেখা যায়। ফ্লোরেনকাইমা যুক্ত সবুজ সালোক সংশ্লেষণকারী বা আকৃতিকরণ অঞ্চল এবং ঘন সন্নিবেশ অসবুজ কোষ দ্বারা গঠিত সঞ্চয়ী অঞ্চল। একটা হচ্ছে সালোক সংশ্লেষণকারী আকৃতিকরণ অঞ্চল, আর একটা হচ্ছে কি ঘন সন্নিবেশ অসবুজ কোষ দ্বারা গঠিত সঞ্চয়ী অঞ্চল। আকৃতিকরণ অঞ্চলে সরু নালীর ন্যায় বায়ুকুটুরি থাকে। আকৃতিকরণ অঞ্চলে সরু নালীর ন্যায় বায়ুকুটুরি থাকে। বায়ুকুটির 4 থেকে 8 সারি স্তম্ভের ন্যায় সবুজ কোষস্তর দ্বারা ঘেরা থাকে। বায়ুকুটুরি 4 থেকে 8 সারি স্তম্ভের ন্যায় সবুজ কোষস্তর দ্বারা ঘেরা থাকে। বায়ুরন্ধ্র অত্যন্ত সরল। বায়ুরন্ধ্র অত্যন্ত সরল, অপকৃত ঊর্ধ্বতকে আন্তঃকোষীয় অবকাশ মাত্র। বায়ুরন্ধ্র অত্যন্ত সরল, অপকৃত ঊর্ধ্বতকের আন্তঃকোষীয় অবকাশ মাত্র। বায়ুকুটুরি এই ছিদ্রের মাধ্যমে বাইরে উন্মুক্ত। বায়ুকুটুরি এই ছিদ্রের মাধ্যমে কি বাইরে উন্মুক্ত হয়। গ্যামেটোফাইট মানে ওই যে গ্যামেটোফাইট বলতে উদ্ভিদের জীবনচক্রে গ্যামেটোফাইট উৎপাদনকারী দশাকে আমরা বলে থাকি গ্যামেটোফাইট। গ্যামেটোফাইট সহবাসী বা ভিন্নবাসী। গ্যামেটোফাইট সহবাসী বা ভিন্নবাসী হইতে পারে। জননাঙ্গ থ্যালাসের উপরের পিঠে লম্বা খাজের টিস্যুর প্রকোষ্ঠে এককভাবে উৎপন্ন হয়। লম্বা খাজের টিস্যুর প্রকোষ্ঠে এককভাবে উৎপন্ন হয়। এখন তো অ্যান্থেরিডিয়াম নাশপাতি নেই। অ্যান্থেরিডিয়াম মানে কি? অ্যান্থেরিডিয়াম মানে পুংরেণু নাশপাতি নেই এবং ডিম্বাকৃতি, খাটো বিন্দুযুক্ত এবং এর মধ্যে যে সূত্রাগার, কিছুটা পিছনে দ্বি-ফ্লাজেলা যুক্ত শুক্রাণু উৎপন্ন হয়। সূত্রাগার এবং কিছুটা পিছনে দ্বি-ফ্লাজেলা যুক্ত শুক্রাণু উৎপন্ন হয়। আর কি গুণে হচ্ছে ফ্লাক্স আকৃতি এবং স্ফীত ব্যান্টারের ডিম্বাণুকোষের মধ্যে ডিম্বাণু অবস্থান করে এবং গিবার জ্যাকেট 6 সারি গিবা কোষ দ্বারা গঠিত। গিবার যে জ্যাকেট স্তর আছে সেটা কি 6 সারি গিবা কোষ দ্বারা গঠিত। প্রতি সারিতে 6 থেকে 9টি কোষ থাকে। জননাঙ্গের পরিপক্কতা শুক্রাণুর চলন ও নিঃশেষের জন্য পানির প্রয়োজন হয়। জননাঙ্গের পরিপক্কতা শুক্রাণুর চলন এবং নিঃশেষের জন্য কি পানির অবশ্যই প্রয়োজন হয়। জাইগোট বিশ্রাম না করে বিভাজন বিকাশের মাধ্যমে সরল আকৃতি স্পোরোফাইট বা ক্যাপসুল সৃষ্টি করে। ওদের জাইগোট বিশ্রাম না যায় কি করে বিভাজন এবং বিকাশের মাধ্যমে কোষ বিভাজন এবং বিকাশের গোলাকার সরলাকৃতি স্পোরোফাইট বা ক্যাপসুল সৃষ্টি করে। এতে ফুট ও থিটা অনুপস্থিত। ক্যাপসুল এক্সটর জ্যাকেট যুক্ত, এতে কোনো ইলাটার সৃষ্টি হয় না। ক্যাপসুল এক্সটর জ্যাকেট যুক্ত, এতে কোনো ইলাটার সৃষ্টি হয় না। দুই স্তর ব্যান্টার প্রাচীর ক্লিপটা সৃষ্টি করে স্পোরোফাইটকে ঘিরে রাখে। দুই স্তর ব্যান্টার প্রাচীর ক্লিপটা সৃষ্টি করে স্পোরোফাইটকে ঘিরে রাখে। স্পোর মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়ায় স্পোর সৃষ্টির সময় স্পোরোফাইটের প্রাচীর ভেঙে যায় এবং স্পোর ব্যান্টারের গহ্বরে মুক্ত হয়। ক্লিপটা এবং থ্যালাসের টিস্যুর পচন ও ভাঙ্গনের মাধ্যমে স্পোরের নির্গমন ঘটে। ক্লিপটা এবং থ্যালাসের টিস্যুর পচন এবং ভাঙ্গনের মাধ্যমে স্পোরের নির্গমন ঘটে। স্পোরের জার্মপুরের মধ্যে জার্ম নালিকা সৃষ্টির মাধ্যমে অঙ্কুরিত হয় এবং বিকশিত হয়ে নতুন গ্যামেটোফাইট সৃষ্টি করে। স্পোরের জার্মপুরের মাধ্যমে জার্ম নালিকার সৃষ্টির মাধ্যমে অঙ্কুরিত হয়, বিকশিত হয়ে নতুন গ্যামেটোফাইট সৃষ্টি করে। রিক্সিয়ার ফাইলোজেনিতে যদি আমরা একটু দেখি, সমাঙ্গদেহী এবং থ্যালয়েড গ্যামেটোফাইট ক্লোরোপ্লাস্টের গঠন এবং রঞ্জক পদার্থ, সঞ্চিত খাদ্য ইত্যাদি কিছু বৈশিষ্ট্যে রিক্সিয়া শৈবালের সাথে সম্পর্ক দেখায় বলে অনেক বিজ্ঞানী ধারণা করেন শৈবাল থেকে রিক্সিয়া বা এরূপ সরল ব্রায়োফাইটের উৎপত্তি হয়েছে। ওদের ফাইলোজেনের মধ্যে কি হয়েছে, ওদের কিছু বৈশিষ্ট্য যেগুলো নাকি ব্রায়োফাইটের সাথে শৈবালের সাথে মিল আছে, এই জন্য ওদের কি বলা হয় কি রিক্সিয়া বা এরূপ সরল ব্রায়োফাইটের উৎপত্তি ঘটেছে।
কোথা থেকে? শৈবাল থেকে। ব্রায়োফাইটের মধ্যে রিক্সিয়ার যে বৈশিষ্ট্য অত্যন্ত সরল এবং অনুন্নত, ব্রায়োফাইটের মধ্যে রিক্সিয়ার বৈশিষ্ট্য অত্যন্ত সরল এবং অনুন্নত, যেমন রিক্সিয়ার থ্যালাস গ্যামেটোফাইট বেশ সরল, রিক্সিয়ার থ্যালাস গ্যামেটোফাইট বেশ সরল, লম্বা ও সরু বায়ুকুঠি বা সরাসরি বায়ুর সাথে সংযুক্ত, লম্বা ও সরু বায়ুকুঠি বা সরাসরি বায়ুর সাথে সংযুক্ত, বায়ুরন্ধ্র অত্যন্ত সরল, ওদের বায়ুরন্ধ্র অত্যন্ত সরল প্রকৃতির, প্রকৃত ঊর্ধ্বতক এবং আদর্শ সুগঠিত বায়ুরন্ধ্র অনুপস্থিত, প্রকৃত ঊর্ধ্বতক এবং আদর্শ সুগঠিত বায়ুরন্ধ্র অনুপস্থিত, অপ্রকৃত ঊর্ধ্বতকে আন্তঃকোষীয় অবকাশ বা ছিদ্রের মধ্য দিয়ে বায়ুকুটির বাতাসে উন্মুক্ত হয়। জননাঙ্গ থ্যালাসের উপরের পিঠের টিস্যুর কুঠুরির মধ্যে আবদ্ধ থাকে, জননাঙ্গ থ্যালাসের উপরের টিস্যুর কুঠুরির মধ্যে আবদ্ধ থাকে। স্পোরোফাইট ও থ্যালাসের টিস্যুর মধ্যে আবদ্ধ থাকে, স্পোরোফাইট ও থ্যালাসের টিস্যুর মধ্যে আবদ্ধ থাকে। স্পোরোফাইট বায়োফাইটের মধ্যে সরলতম, স্পোরোফাইট হচ্ছে বায়োফাইটের মধ্যে সরলতম। স্পোরোফাইটে ফুট ও সিটা বা ইলাটার অনুপস্থিত, স্পোরোফাইটে ফুট, সিটা বা ইলাটার অনুপস্থিত। স্পোরোফাইট গোলাকার, এতে একস্তর কোষযুক্ত জ্যাকেট থাকে। স্পোরোফাইট হচ্ছে গোলাকার, এতে একস্তর কোষযুক্ত জ্যাকেট থাকে, যাতে ক্লোরোফিল অনুপস্থিত। বন্ধ্যাকোষের পরিমাণ খুবই কম। সাধারণত সমস্ত এন্ডোথেসিয়াম উর্বর স্পোর মাতৃকোষে পরিণত, সাধারণত সমস্ত এন্ডোথেসিয়াম উর্বর স্পোর মাতৃকোষে পরিণত হয়। স্পোর নিগ্রমণের যান্ত্রিক কৌশল অনুপস্থিত। যান্ত্রিক ক্যাপসুলের প্রাচীর, ক্লিপ্টা এবং গ্যামেটোফাইটের টিস্যুর পচন এবং ভাঙ্গনের মাধ্যমে কি স্পোরের নির্গমন ঘটে। এই জায়গায় কি যান্ত্রিক কৌশলটা অনুপস্থিত, এই জায়গায় কি ক্যাপসুলের প্রাচীর, ক্লিপ্টা এবং গ্যামেটোফাইট টিস্যুর পচন এবং জননের মাধ্যমে স্পোরের নির্গমন ঘটে। এই সকল সরল এবং অনুন্নত বৈশিষ্ট্য রিক্সিয়াকে বায়োফাইটের মধ্যে সবচেয়ে আদি বলে অনেক বিজ্ঞানী মনে করেন। লর্ডসাই ক্যাম্বেল, স্মিথ প্রমুখ বিজ্ঞানীগণ মনে করেন। তবে এই সকল সরল বৈশিষ্ট্য ও আদি অনুন্নত কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। ঊর্ধ্বমুখী বিবর্তনের সমর্থক বহু বিজ্ঞানীর মতে রিক্সিয়ার কম বন্ধা টিস্যুতে সরল স্ফুটে স্পোরোজানাস টিস্যুর ক্রমবন্ধাকরণ এর মাধ্যমে মার্কেন্টেলিস ও জাঙ্গারমিনালিজে স্পোরোফাইটের উদ্ভব ঘটে। জানেন কি বলে? ঊর্ধ্বমুখী বিবর্তনের সমর্থক বহু বিজ্ঞানীর মতে রিক্সিয়ার কম বন্ধা টিস্যুযুক্ত সরল স্পোরোফাইটে স্পোরোজানাস টিস্যুর ক্রমবন্ধাকরণের মাধ্যমে মার্কেন্টেলিস এবং জাঙ্গারমিনালিস এর স্পোরোফাইটের উদ্ভব ঘটে। নিম্নমুখী বিবর্তনের সমর্থকরা মনে করেন, এটা ঊর্ধ্বমুখীরা মনে করছেন, জাঙ্গারমিনালিস এবং মার্কেন্টেলিস স্পোরোফাইটের উদ্ভব ঘটে। আর নিম্নমুখী বিবর্তনের সমর্থক মনে করেন যে ফুট, সিটা ও ক্যাপসুল যুক্ত লিভার ওয়াশ থেকে সরলীকরণ এবং নিম্নমুখী বিবর্তনের মাধ্যমে রিক্সিয়ার যে সরল স্পোরোফাইট সৃষ্টি হয়েছে। থ্যালাসের গঠন, প্রজনন অঙ্গের গঠন, প্রজননের দিক থেকে রিক্সিয়া গণটি মার্কেন্টেলিস বর্গের গণের সাথে বেশ মিল যুক্ত। রিক্সিয়া গণের অন্য দুটি প্রজাতি অক্সিমিট্রা তারপর ট্যাসিলিনা এবং রিক্সিও কার্পাসের সাথে রিক্সিয়া সবচেয়ে বেশি মিল দেখা যায়। মেহরার মতে রিক্সিয়াসি বায়োফাইটের সবচেয়ে আদি পরিবারের সদস্য নয়। তিনি মনে করেন প্যাকাকিয়ালিস ক্যালোবেরিলিস থেকে নিম্নমুখী বিবর্তনের মাধ্যমে পরবর্তীকালে স্টেরোকার্পেলিস এবং মার্কেন্টেলিসের উদ্ভব ঘটে। এরপর আরো পরে কর্সিনিয়াসি থেকে রিক্সিয়াসি তথা রিক্সিয়া উৎপত্তি লাভ করে। মার্কেন্টেলিস বর্গের মধ্যে কর্সিনিয়াসি, টার্জিনিয়াসি, কার্পিয়াসি, এক্সোরমথেসি গোত্রের সাথে রিক্সিয়ার মিল সবচেয়ে বেশি এবং এই 6টি গোত্রে একই লাইন থেকে উৎপত্তি লাভ করে বলে মেহরা মনে করেন। বি ক্যান্ডেল স্টটলার এর শ্রেণীবিন্যাসে মার্কেন্টেলিসকে 15টি গোত্রে ভাগ করেছেন এবং 11 নং গোত্রটি হচ্ছে রিক্সিয়া। বি ক্যান্ডেল স্টটলার তার শ্রেণীবিন্যাসে মার্কেন্টেলিসকে 15 গোত্রে ভাগ করেছেন এবং 11 নং গোত্রটি হচ্ছে রিক্সিয়াসি। 11 নং গোত্র হচ্ছে রিক্সিয়াসি। রিক্সিয়ার শ্রেণীবিন্যাসগত অবস্থান যদি আমরা একটু দেখি, প্রচলিত শ্রেণীবিন্যাসে রিক্সিয়ার ডিভিশন হচ্ছে ব্রায়োফাইটা।
আর ক্লাস হচ্ছে হেপাটিকপসিটা বা হেপাটিকি। আর অর্ডার হচ্ছে মার্কেন্টেলিস, আর ফ্যামিলি হচ্ছে রিক্সিয়াসি, আর জেনারেল হচ্ছে রিক্সিয়া। আর আধুনিক শ্রেণীবিন্যাসের মধ্যে বিভিন্ন হচ্ছে মার্কেন্টিওফাইটা, মার্কেন্টিওফাইটা। ক্লাস হচ্ছে মার্কেন্টিওফিটা বা মার্কেন্টিওফিটা। অর্ডার হচ্ছে মার্কেন্টেলিস, ফ্যামিলি হচ্ছে রিক্সিয়া, জেনারেল হচ্ছে রিক্সিয়া। বি ক্যান্ডেল স্টটলার 2014 অনুসারে রিক্সার যদি গুরুত্ব দেখি, রিক্সা সরাসরি মানুষের কোনো গুরুত্বপূর্ণ কাজে না লাগলেও এই পরিবেশগত গুরুত্ব অনেক। রিক্সা মাটি ঢেকে রাখে, মৃত্তিকার ক্ষয় রোধ। রিক্সাগুলো মাটিকে ঢেকে রাখে, মাটিকে ক্ষয় রোধ করে। মৃত্তিকার আর্দ্রতা বজায় রাখার কাজে রিক্সা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। মাটির আর্দ্রতা বজায় রাখার জন্য কি রিক্সা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা প্রচুর পানি ধরে রাখতে পারে, শুষ্ক মৌসুমে অধিকাংশ রিক্সা মরে যায়, এবং এদের মৃতদেহ পচনের ফলে মাটির উর্বরতা কি বৃদ্ধি পায়। শুষ্ক ঋতুতে এদের স্পোর, রাইজোয়েট, টিউবার, শীর্ষ বেঁচে থাকে এবং অনুকূল পরিবেশে বিশেষ করে বর্ষা ঋতুতে আবার নতুন রিক্সা জন্মায় এবং দ্রুত বৃদ্ধি পেয়ে কি মৃত্তিকাকে ঢেকে ফেলে। জলজ রিক্সা ফ্লুইটেন্স মাছ ও অন্যান্য জলজ প্রাণীর খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের যতটুকু আলাপ করলাম, আমরা ক্লাসটা আমাদের এই পর্যন্তই। আমরা একটু রিভিউ আকারে নিয়ে আসি। আমরা আলাপ করলাম স্পোর বিস্ফোরণ এবং নির্গমন প্রক্রিয়া। স্পোর বিস্ফোরণ বা নির্গমন প্রক্রিয়াটা কিভাবে হয়? এই যে ক্লিপটার যে বহিস্তর এবং হচ্ছে থ্যালাসকোষের পচন বা বাঙ্গনে স্পোরের নির্গমনটা ঘটে। তারপর স্পোরের গঠন কি? স্পোর হচ্ছে রিক্সিয়া মায়োস্পোর হচ্ছে কি পিরামিড আকৃতি। স্পোরোডামের সাথে দুটি প্রাচীর থাকে, একটা হচ্ছে এক্সাইন, একটা হচ্ছে ইনটাইন। অন্তঃস্তর, এক্সাইন হচ্ছে বহিস্তর। অন্তঃস্তরটি পাতলা, সমশত এবং প্যাকটোজ এবং সেলুলোজ দ্বারা গঠিত। আর বহিস্তর বেশ পুরু, এতে প্রচন্ড দিকে স্পোরোলিনিন থাকে। এই স্তরটি উঁচু নিচু বা সামান্য কণ্টকিত হতে পারে। তারপর স্পোরের অঙ্কুরিত এবং নতুন গ্যামেটোফাইট হয়। স্পোর গ্যামেটোফাইট হচ্ছে প্রথম কোষ। অনুকূল স্পোরের জনন ছিদ্র দিয়ে কি জনন নালিকা বেরিয়ে আসে। জনন নালিকা দ্রুত বৃদ্ধি পেয়ে লম্বা এবং গদাকার হয়। তবে কোনো কোনো বাড়িতে নালিকা খাটো মোটা হয়। নালিকার প্রান্ত স্ফীত হয়, প্রশস্ত হয়। অধিকাংশ প্রোটোপ্লাজম স্ফীত প্রান্তে চলে আসে এবং একটি প্রস্থপ্রাচীর দ্বারা পৃথক থাকে। প্রান্তের স্ফীত এবং ঘন সাইটোপ্লাজমিক কোষটির পর্যায়ক্রমে অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্যে বিভক্ত প্রাথমিক 8 কোষী গ্যামেটোফাইট সৃষ্টি করে। এই গ্যামেটোফাইটের মুক্ত প্রান্তের 4টি কোষে একটি শীর্ষবাজক কোষ হিসাবে ডান ও বামে দুই তলে বিভাজনের মাধ্যমে অপরিণত গ্যামেটোফাইট উৎপন্ন করে। এই গ্যামেটোফাইট শীর্ষবাজক কোষটি পরবর্তী শীঘ্রই আড়াআড়ি ভাবে এক সারির শীর্ষবাজক কোষের আবির্ভাব ঘটে। পরবর্তী শীর্ষবাজক কোষগুলোর মাধ্যমে কি থ্যালাসের বৃদ্ধি ঘটে। তারপরে হচ্ছে আমাদের গ্যামেটোফাইটের ক্রোমোজোম সংখ্যা। অধিকাংশ প্রজাতির গ্যামেটোফাইটের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে n। কিছু ভিন্নতা আছে, কিছু প্রজাতি যেমন 9টা আছে অস্ট্রেনিতে এবং রিক্সিয়া ক্যালিফোর্নিকা এই দুটাতে এসে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 9 বা গ্যামেটোফাইটের ক্রোমোজোম 9। আর আবার তোমার 12টা আছে রিক্সিয়া ডোনেলি, রিক্সিয়া কুর্সিয়াটা, রিক্সিয়া মেলানোস্পোরাতে আছে 12টা। আবার রিক্সিয়া গেঞ্জিনটিতে আছে 24টা। এগুলো সব হচ্ছে আমার পলিপ্লয়েড। আর রিক্সার জীবনচক্র বা জুনুক্রম যে দেখলাম, রিক্সার গ্যামেটোফাইট হচ্ছে দীর্ঘ শাখান্বিত বিষম পৃষ্ঠ থ্যালাস এবং জীবনচক্র প্রথম এবং স্থায়ী পদার্থ গ্যামেটোফাইট। তার জীবনচক্রটা কি হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশা। এই যে পর্যায়ক্রমিক আবর্তনের মাধ্যমে কি ওদের কি জীবনচক্রটা সম্পাদিত হয়। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি।